নিজ ভাসুরের সাথে বিয়েটা মেনে নিতে পারছিল না কবিতা। স্বামী গত হলো মাত্র ৬ মাস। ৬ মাসে জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বয়স ১৮তে বিয়ে, ২০-এ বৈধব্য মেনে নিয়ে শ্বশুরকোলে থাকাটা ভীষণ যন্ত্রণার। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়েছিল। শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি। কড়া শাশুড়ি রাখেনি, তবে নিষে ছিল সন্তান যেন না আসে গর্ভে। ৬ মাস আগেই হুট করে সাফিনের ডেঙ্গু হলো। কত চিকিৎসা, কত কান্নাকাটি, কিন্তু কিছুই ফেরোলো না সাফিনকে। মৃত্যুর শেষ সময়ে কেবল মায়ের হাত ধরে বলেছিল, মা, আমার আমানত রেখে গেলাম আপনার কাছে। যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তবে আমি আমার আমানতের দাবি করব। সাফিনের মা ছেলের হাত ধরে বলেছিলেন সে তার আমানত রক্ষা করবে, কিন্তু রক্ষাটা এভাবে করবে জানা ছিল না। আজ কবিতার মনে হয় একটা বাচ্চা থাকলে তাকে অন্তত বুকে নিয়ে রাত পার করা যেত। বুকের যে অংশটা খালি হয়ে আছে সেটা এতটা খালি খালি লাগতো না। কবিতার বাপ ভাইরা এসেছিল, তারা কবিতাকে নিজেদের কাছে নিয়ে যেতে চায়। এখন ভালো ছেলে দেখে বিয়ে শাদীর ব্যবস্থা করার কথা বলতেও আপত্তি করেন না তারা। প্রথম দিকে সাফিনের মায়ের আপত্তি ছিল, কিন্তু চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখে মুখে যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাও তার সহ্য হয়নি। কবিতাকে তার বাবা ভাই নিয়ে যাওয়ার ৩ দিনের দিন সকালে কবিতাদের বাড়িতে উপস্থিত হন তিনি। কবিতার মায়ের হাত ধরে খুব কান্নাকাটি করেন। জোয়ান পুত্র হারানোর শোকে তার শরীর স্বাস্থ্য অনেক ঘটেছে। সুশ্রী চেহারায় জুটেছে কালিমা। তার কান্নায় আশেপাশের ২-৪ বাড়ির মহিলারা এলেন, সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলেন। পরিস্থিতি সামলে গেলে ভদ্রমহিলা নিজ বড় ছেলের জন্য চাইলেন কবিতাকে। কবিতা আপত্তি জানালো, এ কি করে হয়? সাফিনের জায়গা কাউকে দেওয়ার নয়। স্পষ্ট ভাষায় সে কথা বাবা ভাইকেও বলেছে। অথচ সাফিনের মা নাছোড়বান্দা কবিতার হাত ধরে বললেন, মারে, আমি তোর বয়সে ছিলাম যখন প্রথম সন্তান জন্মের সময় মারা যায়। সন্তান সুখের থেকেও নিজের মা হওয়ার ক্ষমতা নিয়ে পড়ে যায় দুশ্চিন্তায়। এরপর অনেক চিকিৎসার পর আমার আবিদ জন্ম দিল। আবিদের ২ বছর পর জন্মালো সাফিন। সাফিনের পর আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল, আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমারও ক্ষতি হবে না, আমাদেরও সব ইচ্ছে পূর্ণ হবে, অন্তত একটা মেয়ের ইচ্ছে। কিন্তু যদি আমি জানতাম আমার সাফিনের মা কথা বলতে পারলেন না। কবিতা তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। তার কোনো অনুভূতি হয় না, কিন্তু কেবল মনে হতে থাকে এই শরীরে অন্য কাউকে স্পর্শ করতে দিতে পারবে না সে। তার স্পষ্ট মতামত জানিয়ে দিলেও কেউ গ্রহণ করল না। বিয়ের দিন তারিখ পাকা করার পূর্বে প্রথমবারের মতো কথা হলো আবিদের সাথে কবিতার। ভাইয়ের অনেক কথাই শুনেছিল সাফিনের মুখ থেকে। লেখাপড়ার সুবাদে জাপানে অবস্থান করছে আবিদ। সাফিনের থেকে মাত্র বছর ২-এর বড়। কথা ছিল লেখাপড়া শেষে সাফিনও চলে যাবে ভাইয়ের কাছে, কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। কবিতার সাথে কথা বলতে তার জীবে জড়তা কাজ করছে, বুঝতে বাকি রইল না তার। বিয়েতে আপনার মত নেই কবিতা? একজন বিধবাকে বিয়ে করতে মত আপনি দিলেন কি করে? উপরন্ত সে আপনার ভাইয়ের স্ত্রী। আমার সাথে বিয়ে না হলেও তো অন্য কাউকে করতে হবে। আমি সাফিনের জায়গা কাউকে দিতেই পারবো না। আমরা কেউ কারোর জায়গা নিতে পারবো না। কেবল নতুন করে সবটা শুরু হয়। আপনি আমাকে বিয়ে করলে পস্তাবেন। আমি আপনাকে শারীরিক। কবিতা, আমার কথা শুনুন। আমি বিয়েটা কেবল মায়ের কথায় চিন্তা করে রাজি হয়েছি। আপনিও তো আমার ভাই সাফিনকে ভালোবাসেন। তাহলে সাফিনের মায়ের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকে। আমরা নিজেদের মধ্যে বিষয়টা ডিল করে নিতে পারি। এই কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি বেশ বুদ্ধিমতী কবিতা। বেশ, আমার আপত্তি নেই। পেপারস পাঠিয়ে দেব, আমি মেইল করে, আপনি সাইন করে দিবেন। আপনার কোনো শর্ত? আমি কখনো আপনার সন্তান গর্ভে ধারণ করব না। সন্তান ধারণের কথা তখন আসবে যখন আপনি আমার আস্ত ফিজিক্যালি থাকবেন। আপনি কি এতে রাজি আছেন? আমি কখন বলেছি? তাহলে কথা কেন উঠছে? আমি আমার শর্ত জানিয়েছি। বেশ, তবে কথাটা আমার আপনার মাঝেই থাকবে আশা করছি। আপনি চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারেন বা প্রেমিকা পালতে পারেন। আপনি একটু বেশি কথা বলেন। আবিদ কিছুটা বিরক্ত নিয়েই কল কেটেছিল। অপরদিকে কবিতার মুখে ছিল মৃদু প্রশান্তের হাসি। বেশ, তবে নামে থাকুক আবিদ তার স্বামী। সাফিন জড়িয়ে থাকবে তার পুরো কল্পনায়। জামাই মরলে জামাই পাওয়া যায়, কিন্তু পোলা মরলে পোলা পাওয়া যায় না। পোলার বউ বিয়া বইব, জামাই পাব। মায়ের বুক যে খালি হব, সেই বুক খালি কি দিয়ে ভরব? পান খেতে খেতে কয়েকজন বয়স্ক মহিলা এসব আলোচনায় ব্যস্ত। তাদের চোখে কবিতার জন্য এতদিন বেশ দয়া মায়া ছিল।
তার চোখে তারাও 2 ফোঁটা পানি ফেলতে দ্বিধাবোধ করেনি। আহারে, মেয়ের কি কষ্ট! এত অল্প বয়সে গায়ে সাদা থান পড়ল, অথচ আজ নতুন করে সব শুরুর গল্পে তারা যেন খল চরিত্র। তারা কোনোভাবে অবিবাহিত ছেলের সাথে কবিতার বিয়েটা মেনে নিতে পারছে না। সেদিকে কোনো গ্রাহ্য নেই কবিতার পরিবারের। দিন কয়েক পূর্বে যখন তার বিয়ের কথাও চলছিল না, সেই সময়ের কথা। তার ভাই কবির শহর থেকে ফেরার সময় বোনের জন্য নিয়ে এসেছিল লাল রঙের একটা 3 পিস। লাল রং বরাবর কবিতার বেশ পছন্দের। কবির কোথাও শুনেছিল নতুন কাপড় দেখলে মেয়েদের মন ভালো হয়, তারা খুশি হয়। তাই আগ পিছ না ভেবে বোনের জন্য লাল রঙের 3 পিস কিনে এনেছিল। কবিতার হাতে দেওয়ার পর সে 3 পিসের ওড়নায় হাত রেখে বলেছিল, আমি বিধবা মানুষ ভাই, এসবে কি আমাকে মানায়? লোকে নানান কথা বলবে। লোকের কথায় কি হয়েছে কবে? লোকের কথাতেই সব হয়। লোকের কথাতেই সমাজ চলে। লোকের কথার ধার আমরা কখনোই ধারিনি। আমরা নিজেদের খুশির কথা ভেবেই চলেছি। হোক সেটা সাফিনের সাথে তোর বিয়ের কথায়, কখনো লোকে কম কথা বলেনি। আমরা কি শুনেছিলাম? আমরা তোর খুশিটা দেখেছি। কবিতা ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের মুখ পানে তাকিয়ে থাকে। চোখ ঝাপসা হয়ে গেছে তার। সাফিনের কথায় ক্ষত গায়ে পুনরায় আঘাত লাগলো। মানুষটার দেহ যে পচে গেছে, মাটিতে মিশে যাচ্ছে ধীরে ধীরে। মৃত্যু কেন এত যন্ত্রণার হয়? যে মরে যায় সে একদিকে বেঁচে যায়, ইহজাগতিক যন্ত্রণা থেকে মুক্তি হয় তার। কিন্তু যাদের পিছনে ফেলে যায় তাদের যন্ত্রণার শেষ কোথায়? চলে যাওয়া মানুষকে এক পলক দেখার জন্য মনে রাহাজারি, কিংবা না দেখতে পাওয়ার দম বন্ধকর কষ্টের অনুভূতি সবার হয় না, কবিতার হয়, ভীষণভাবে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যে মানুষটার মুখ দেখা হয়, হুট করে একটা দিনের পর আর সেই মুখ দেখতে না পাওয়া, কিংবা রাত হলে একই বালিশে মাথা রেখে গায়ের উপর হাত রেখে ঘুমানোর অভ্যেসে যখন টান পড়ে, তখন রাতের ঘুমটা উবে যাওয়ার ব্যাপারটা সবাই বুঝে না। বেছেদের এই সময়ে হারানোর যন্ত্রণাটা তারাই বুঝে, যারা কখনো ভালোবেসেছিল। পরদিন মায়ের সাথে পাশের বাড়িতে দর্জির কাছে কাপড় দিয়ে ফিরে আসার সময় গ্রামের কয়েকজনের টিপ্পনির শিকার হয় কবিতা। হাতের চুড়ি, নাকের ফুল পরা নিয়েও কত কথা। সবার বেশ মায়া হয়েছিল সাফিনের মায়ের জন্য। ভদ্রমহিলা ছেলে হারিয়েছে আর কবিতা হারিয়েছে স্বামী, আবার বিয়ে হলেই তো পাবে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল কবিতা। তার বাবা দীর্ঘদিন মেয়ের মুখের দিকে তাকায়নি, একটা মাত্র ভয়ে। তাকে যদি দেখতে পায় মেয়েটা কাছে, তার 2 চোখে পানি তাহলে সইবে কি করে? যুবতী মেয়ে বিধবা হয়েছে, এর থেকে কঠিন সত্য পৃথিবীতে আর কিছুই নেই তার জন্য। মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা কাছে। ঠিক সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়ের দিনের আবার বিয়ে দেবেন, অন্তত সমাজের মানুষের হাত থেকে রক্ষা করার জন্য হলে দিবেন। লাল রঙা 3 পিসটা আজ হাতে পেয়েছে কবিতা। ইতিমধ্যে তার বিয়েও ঠিক হয়ে গেছে। আগামী শনিবার ফোনের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। কাকতালীয়ভাবে তার প্রথম বিয়েটা হয়েছিল ফোনে, পরবর্তীতে কোর্টের রেজিস্ট্রেশন হয়, কারণ সাফিনের বয়স কাগজে কলমে ভুল ছিল। লাল রঙা 3 পিসটা পরে কেবল বসেছিল, অমনি ফোনে কল এলো। শাশুড়ি মায়ের নাম্বার দেখে দ্রুত কল রিসিভ করলো। কবিতা, জি মা, আবিদের সাথে কথা হলো? তুই তো কোনোদিন ওকে দেখলি না মা। আমার ছেলেটাকে একটাবার দেখে নে। তার প্রয়োজন নেই মা, আমার জন্য সাফি নিজেই যথেষ্ট। আবিদ নেটেই আছে, আমি গ্রুপে ভিডিও কল দিচ্ছি। 1 মিনিট দাঁড়া। হৃদকম্পন কয়েক গুণ বেড়ে গেল কবিতার। তার 2 পায়েও যেন বল নেই। বিছানার এক পাশ থেকে ওড়না তুলে নিয়ে মাথায় দিল। ভিডিও কলে আবিদ এবং তার মাকে দেখা যাচ্ছে। আবিদের দিকে তাকায়নি সে, দৃষ্টি নামিয়ে ফেলল। কল রিসিভ করার পূর্বে কবির যাচ্ছিল দরজার সামনে দিয়ে। তাকে ডেকে 1 মিনিটের মাঝে সবটা বলেছিল কবিতা। ভাইকে অনুরোধ করেছিল তার পাশেই থাকতে। কবির বুঝতে পেরেছিল বোনের অস্বস্তি, তাই নিজ থেকে কথা বলল আবিদের সাথে। তাকে দেখা যাচ্ছে কোনো ক্যাফেতে বসে আছে। কবিতা সেই যে দৃষ্টি নামিয়েছে আর তুলেনি। টপটপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার হাতে। দৃষ্টি এড়ালো না তার শাশুড়ি কিংবা আবিদের। আবিদ তবুও কিছু বলল না, সে স্বাভাবিকভাবেই কথা বলে কল কেটে দিল। কবির খেয়াল করেছিল আবিদের সাথে কবিতা ভালো মন্দ কোনো কথাই বলেনি। সে পুনরায় জিজ্ঞেস করলো, কোনো জোর নেই ছোট্টবু, তুই রাজি না থাকলে আমাকে বল, আমি সব বন্ধ করে দিব। প্রয়োজনে বাবার পায়ে ধরবো। তুই কি রাজি? তোকে কি বাবা বা বড় ভাই জোর করতেছে? না ভাই, আমি রাজি, তোমরা প্রস্তুতি নিতে থাকো। নিজ রুমে ফিরে পড়ায় মন বসাতে ভীষণ কষ্ট হচ্ছে আবিদের। তার মানসপটে ভেসে উঠছে মানবীর লাল পদ্মের ছবি, যেখানে জমে আছে কয়েক বিন্দু জল। হুট করে গরম লাগছে তার। কোনো কিছু না ভেবেই কল দিল তাকে। কবিতা,
এটা আমাদের চুক্তির বিয়ে, তবে কেন আপনি তখন কাঁদলেন? আমার কান্নায় আপনার কি আসে যায়? আপনি আমার দিকে তাকাতে ভয় পেয়েছিলেন। আমি যে দৃষ্টিতে সাফিনকে দেখতাম, সেই দৃষ্টিতে আপনাকে কি করে দেখব? আপনি ভুলে কেন যাচ্ছেন এটা চুক্তির বিয়ে? কবিতা থমকালো। সত্যি তো, সে কেন ভুলে যাচ্ছে এটা চুক্তির বিয়ে? এখানে সাফিনের জায়গায় আবিদ আসার কোনো সম্ভাবনাই তো নেই। একজন নারীর সবচেয়ে আপন হয় তার স্বামী। কবিতার ক্ষেত্রেও ভিন্ন ছিল না। আজই তার বিয়ের জন্য গহনা পাঠিয়েছে আবিদের মা, জানিয়েছে আসছে বিয়ের শাড়িও। সাফিনের সাথে বিয়ের সময় এসব কিছুই ঘটা করে হয়নি। মাত্র ৩,৫০০ টাকা দিয়ে সাফিন কিনেছিল নতুন বইয়ের সাজসজ্জার জিনিসপত্র। ২,০০০ টাকায় কিনা বিয়ের শাড়িটার দিকে দীর্ঘ সময় তাকিয়ে দেখি সে বলেছিল, যখন আমার স্থায়ী চাকরি হবে, আমি প্রতি মাসে তোমাকে নতুন শাড়ি কিনে দেব। আমরা আমাদের ৫০তম বিবাহ বার্ষিকীতে আবার বিয়ে করব। তখন দেখবে আমি তোমায় সোনায় মুড়িয়ে দেব বউ। বউ শব্দটা শুনে কবিতা লজ্জায় লাল বেগুনে হয়ে পড়েছিল। ৭৫০ টাকার নাকফুল এবং ২,০০০ টাকার শাড়ি পরে কবুল বলার সময় যেমন উত্তেজনা এবং আনন্দ কাজ করছিল, তেমন আনন্দের ছিটেফোঁটাও কাজ করছে না সামনে থাকা গয়নাগুলো দেখে। নাকফুলটা খুলে কবিতার ভাবি হিরে বসানো সোনার নাকফুলটা পরাতে চাইলে কবিতা বলল, ভাবি, এটা যে আমার হীরের থেকেও দামি, আমাকে এটা খুলতে বলিও না। কবিতা, এটা সামান্য একটা পাথরের নাকফুল, আর এটা হীরের। তুই কাজ আগলে হীরেকে ছুঁড়ে ফেলছিস। আমার কাছে আমার প্রিয়তম হীরের চেয়েও দামি। যেটাকে কাজ ভাবছ, আমি দেখছি আমার ৭ রাজার ধন। তুই পড়বি না তবে? না, আমাকে কোনো কিছু নিয়ে তোমরা জিদ করলে আমি গলায় দড়ি দিব। ফোনের অপর পাশ থেকে সবটা শুনতে পেল সাফিনের মা। দীর্ঘশ্বাস ফেলে কবিতার মাকে বলল, আপা, ওকে জোর করিয়েন না। ইতিমধ্যে আমি আমার বড় ছেলেকে জোর করে রাজি করিয়েছি। ভিনদেশে এক খ্রিস্টানের প্রেমে পড়েছে সে। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে কবিতার মা ফিসফিস করে বলল, কি বলছেন আপা এসব? ঠিক বলছি আপা, এক ছেলেকে অকালে হারালাম, আরেক ছেলে যদি না ফিরে। এই জন্যই কবিতাকে আমি জোর দিচ্ছি, তাড়াহুড়ো করছি। আপনার থেকে আমার কিছুই লুকানো নেই আপা। ওরা সুখী হবে তো? আমরা তো কোনো ভুল করতেছি না। আমরা কেবল নিজ নিজ সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি আপা। আল্লাহ সহায় হবেন। এতে যদি ওদের নজরে আমাদের খারাপ হতে হয়, তবে আমরা তাই হব। ঠিক বলেছেন আপা। কবুলের জোর অনেক। যখন দুজন একটা বৈধ সম্পর্কে দায়িত্বে বাধা পড়বে, তখন আর এসব থাকবে না। সাফিনের মায়ের বুক থেকে যেন অনেক বড় বোঝা নেমে গেল। সে ভেবেছিল কবিতার মা বুঝি বেঁকে বসে, কিন্তু না, তার ভয় ঠিক হয়নি। আবিদকে আটকানোর এর থেকে সহজ এবং দ্রুততর উপায় আর ছিল না। সাফিনের মৃত্যুর ৩ দিন পর জানতে পারে আবিদের সাথে ক্রিশ্চিয়ানা নামের এক মেয়ের প্রায় ৪ বছরের সম্পর্ক রয়েছে। সেদিন থেকে বড় পুত্রকে হারানোর ভয় তাকে জড়িয়ে নিয়েছিল। নিজ ধর্মের কোনো মেয়ে হলে কখনো আপত্তি করতেন না, কিন্তু বিধর্মী একটা মেয়ে কখনোই মেনে নেওয়া যায় না। অপরদিকে কবিতার মা চিন্তা করছিলেন, কবিতা অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়নি, কিন্তু আবিদকে বিয়ে করতে রাজি হয়েছে। কবিতা নিজেও তো বিধবা, ছেলে মানুষের চরিত্রের দাগ কেউ দেখে না। অবিবাহিত ছেলে হলেও কবিতাকে কেবল মায়ের কথায় বিয়ে করতে রাজি হওয়া ছেলের এইটুকু দোষ মাফ করাই যায়। আসলে দোষটা আবিদের না, দোষ হচ্ছে ওইসব ছেলে মেয়েদের। হাঁটুর উপরে কাপড় পরে চোখের সামনে ঘুরঘুর করলে পুরুষ মানুষের মন তো একটু পিছলে যাবেই। এসব নানান কথা চিন্তা করে ঘরের কাজে মনোযোগ দিলেন ভদ্র মহিলা। ২ দিন পর একমাত্র মেয়ের বিয়ে, এলাকায় জানানি দিতে হবে। পাশের বাড়ির চাচিকে গরুর দুধের অগ্রিম বায়না দিতেও ভুলিনি। ঘরের নতুন ধান উঠেছে, খেজুর গুড়ের পায়েস রান্না করে পুরো গ্রামে জানানি দিবে। কবিতার দূর থেকে বিয়ের সকল প্রস্তুতি দেখে। আকাশের দিকে তাকিয়ে কান্নাগুলো গিলতে চেষ্টা করে বলে, পরপারে চলে যাওয়া মানুষগুলোকে এক নজর দেখার জন্য মনে যে তৃষ্ণাটা জাগে, সেই তৃষ্ণা কতটা চোখের পানি দিয়ে তৃপ্ত হবে আমার, কবে তৃপ্ত হবে? আমি বিয়েটা করতে চাই না আব্বা। তুমি এই বিয়েটা না করলে আমি বিষ খাবো, সাথে তোমার মাকেও খাওয়াবো। এরপর তুমি নিজের ইচ্ছে মতো চলবে। তোমার সমাজ না থাকলেও তো আমার কাছে। বাবার কথাটা মস্তিষ্কের এফোর ওফোর করে দিল কবিতার। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মাঝে মাঝে পৃথিবীতে কিছু মানুষের সাথে বেশ বেইমানি হয়। সেই বেইমানিটা করে পৃথিবী নিজে কিংবা নিয়তি। লোকে তাকে পরিস্থিতির শিকার বলে চালিয়ে দিতে চায়, সান্ত্বনা শোনায়,
কিন্তু যার সাথে ঘটে সেই জানে এই নিষ্ঠুরতম পরিবেশে টিকে থাকার লড়াই কতটা ধৈর্যের হয়। কবিতা সেই ধৈর্যের পরীক্ষায় দিচ্ছে। কেন দিচ্ছে সে জানে না। নিজেকে জীবনের শেষ প্রান্তে নিয়ে দাঁড় করালে হয়তো এমন পরীক্ষা আর দিতে হবে না। এক পুরুষে আসক্ত নারী হয়ে থাকবে, কিন্তু সমাজ ছি করবে। সৃষ্টিকর্তা শেষ বিচার অবধি শাস্তি দিবে। ইহকালে যন্ত্রণার জন্য সে পরকাল নষ্ট করতে পারবে না বলে হয়তো এই পথে পা বাড়াচ্ছে না। প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য একটা অবলম্বন লাগে। কবিতার কিছুই নেই। বাবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তাকে তার বাবা জিজ্ঞেস করলো, এখনো সময় আছে, অন্য কেউ পছন্দ থাকলে জানিয়ে দাও। গতবারের মতো এবারও সবার কাছে আমার মাথা নিচু করিও না। কি বুঝতে চাচ্ছেন আব্বা? আমার কারোর সাথে সম্পর্ক আছে কি না? না আব্বা, নিশ্চিত থাকুন। গতবারে তো এমন কিছু হয়েছিল কবিতা, আমি তখন নিশ্চিত ছিলাম। এবার নয়। তুমি যে অব্দি শ্বশুরবাড়ি চলে না যাচ্ছ, আমার শান্তি বা তোমার প্রতি বিশ্বাস কিছুই নেই। কবিতা আর কোনো জবাব বা প্রশ্ন কিছুই করেনি, কেবল তার নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ করে বসে রইল চুপচাপ। নিয়তি তাকে নিয়ে কোন খেলায় মগ্ন হয়েছে। শাফিনের সাথে পালিয়ে যাওয়ার 2 দিন পূর্বে তার বাবা একটা বিয়ের সম্বন্ধ এনেছিল। ছেলে দেশের বাইরে থাকে, বড় রাষ্ট্র মেয়েকে সুখে রাখবে। 18 পার হওয়া মেয়ের সিদ্ধান্ত জানতে না চাইলেও জিজ্ঞেস করেছিল কোনো আপত্তি আছে কিনা। কবিতা ভালো মন্দ কিছুই না বলাতে ধরে নিয়েছিল তার আপত্তি নেই। কিন্তু যেদিন ছেলে দেখতে আসবে তার ঠিক আগের দিন রাতে বাড়ি থেকে পালিয়ে যায় কবিতা। শাফিনের হাত ধরে গিয়ে উঠে শহরের 2 কামরার এক বাসায়। কাজী অফিস থেকে বিয়ে করেছিল। তাদের চোখে তখন সংসার করার এক স্বপ্ন ছিল। যে স্বপ্নের কারণে কবিতা সেদিন বাবার অপমান হতে পারে এটাও ভাবতে ভুলে গিয়েছিল। আজ বাবার কথাগুলো তীরের ফলার মতন গায়ে লাগলেও কিছুই জবাব দিতে পারল না। প্রতিনিয়ত এমন কথা শুনতে পারবে না সে। এর চেয়ে আবিদের সাথে শর্তের বিয়েটাই ভালো। কবিতার ঘোর কাটল দরজায় যখন শব্দ হলো। দরজা খুলে দেখতে পেল 5টা কুরিয়ারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে তার ভাই এবং ভাবি। ধীরে ধীরে প্যাকেটগুলো খুলে দেখল এখানে সেই সবগুলো শাড়ি রয়েছে যেগুলো গতকাল আবিদ তাকে দেখিয়েছিল। বিস্মিত নাকি বিরক্ত, কোনটা হবে কবিতা? দামি দামি 5টা বিয়ের শাড়িতেও তার মন ভালো হলো না। উল্টো ভীষণ ভীষণ কান্না পেল। তার কাছে এই শাড়িগুলো মূল্যহীন ওই 2000 টাকার অল্প দামের শাড়ির কাছে। কবিতার শাড়িগুলোকে সাইডে রেখে নিজের লাগেজ খুলে তার বিয়ের শাড়িটা বের করলো। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলো সে। শাফিনকে ভুলতে তো বিয়েটা করছে না, তবে কেন এত সাজসজ্জা হবে? শাফিন ব্যতীত কেউ ছিল না, আবিদ কেউ হবে না। এই শর্তে রাজি হওয়া বিয়েতে আবিদের শাড়ি পরার প্রয়োজন বোধ করছে না সে। মুখ ফুটে কিছু বলল না। এই মুহূর্তে কিছু বলা মানে যে কোনো সময় এই পুরনো শাড়িটাকে কেউ সরিয়ে ফেলবে। প্রাণীটির কাপে চুমুক দিয়ে ক্রিশ্চিয়ানা আবিদের দিকেই তাকালো। ট্রেডমিলে প্রায় ঘন্টাখানেক যাবৎ দৌড়ে যাচ্ছে সে। সুঠাম দেহ চকচক করছে তাতে জমে থাকা ঘামে। দৃষ্টি ফিরিয়ে নিল না সে। বয়ফ্রেন্ডকে এভাবে দেখার অধিকার আছে তার, কিন্তু আবিদ কিছুটা লজ্জাশীল। যত্রতত্র চুমোতে তার আপত্তি। লিভিনে থাকতে চেয়েছিল ক্রিশ্চিয়ানা, কিন্তু এটিও তার না ছিল। শরীরী উত্তাপকে খুব সহজে এড়িয়ে যায় পুরুষ। তার এই গুণটাই যেন বেশ পছন্দ মেয়েটার। এই যে গতকাল সন্ধ্যেতে শর্ট পরে সে এসেছিল, হাতে স্ক্রচ দিয়ে আহ্বান জানিয়েছিল, অথচ আবিদ নামের প্রেমিক পুরুষ হাসি দেখিয়ে তাকে ঘায়েল করলো, প্রত্যাখ্যান করলো তার শরীরী আহ্বান। এতে অবশ্য খুব একটা আপত্তি নেই ক্রিশ্চিয়ানার। বেস্ট ফ্রেন্ডের সাথে গতকাল রাত উদ্দামতা ছড়িয়েছে সি বিচের লেট নাইট পার্টিতে। তার কাছে শরীরী প্রেমটা দৈনন্দিন চাহিদা তথা বেসিক নিডের মতো, কোথাও না কোথাও থেকে তো পূর্ণ করতে হবে। আবিদের প্রত্যাখ্যান তো আর চাহিদা বসিয়ে রাখবে না। প্রিন্স, কিছু ভাবছো তুমি? তোমাকে চিন্তিত লাগছে। আমাকে খুব সম্ভবত দেশে ফিরতে হবে। কেন? কেউ অসুস্থ? আমি যাচ্ছি তো তোমার সাথে। আবিদ পুনরায় দ্বিধায় পড়ে যায়। কবিতার বিষয়ে ক্রিশ্চিয়ানাকে জানানো দরকার। লুকিয়ে এই কাজ করতে মন চাইছে না, কিন্তু সবেমাত্র ক্রিশ্চিয়ানার বাবা গত হয়েছে। মেয়েটা মানসিক ট্রমা নিতে পারবে তো? কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। হুট করে ফোনের রিংটোন বেজে উঠল। দেশ থেকে তার মা কল দিয়েছে। যে অপর প্রান্ত থেকে বলছে, তৈরি হয়ে নাও আবির, আর সময় নেই আমাদের হাতে। আজকে মিনিট 10 পর আমি কল দিচ্ছি। কবিতার সাথে তোমার আজকেই বিয়ে। মা, বিয়েটা 2 দিন পর ছিল, হুট করে আজকেই কেন? কবিতার জন্য। ও হয়তো আত্মঘাতী হওয়ার চিন্তা করছে, এমনটাই বলল ওর বাবা। তোমার সাথে বিয়েটা হলে তুমি ওকে সময় দিতে পারবে, তখন এইসব চিন্তা আসবে না। তাই তুমি দ্রুত তৈরি হয়ে নাও।
আবিদ অসহায় দৃষ্টিতে একবার ক্রিশ্চিয়ানার দিকে তাকালো। মেয়েটা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তাকে কি জবাব দেবে আবিদ? নিজের চেনা ঘর চেনা বিছানা, অথচ অচেনা এক অনুভূতি নিয়ে বসে আছে কবিতা। তার গায়ে জড়িয়ে আছে লাল রঙের শাড়ি। শাড়িটা সাফিনের কিনে দেওয়া, তাদের বিয়ের দিন পড়েছিল। পুনরায় স্মৃতিগুলো মাথা চাড়ে দিয়ে উঠেছে। গলার মাঝে আটকে থাকা কান্নাগুলোকে সে জমিয়ে করেছে কেবল শ্বাস ভারী। যখন কবিতা বুঝতে পেরেছিল সাফিন মারা গেছে, তখন প্রথমে ভেবেছিল এটা মিথ্যে, কিংবা নিছক অভিনয় করছে ছেলেটা। তার শির দ্বারা বেয়ে নেমে যাওয়া ঠান্ডা স্রোত কিংবা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। গত রাতেও হাসপাতালের কেবিনে সাফিন তাকে বুকে নিয়ে ঘুমানোর আবদার করেছিল। কবিতা স্মিথ হেসে বলেছিল, যখন তখন ডাক্তার নার্স আসে, তারা দেখলে কি বলবে? আর মা তো রাতে থাকবে। মাকে বলে বাড়ি পাঠিয়ে দেব বউ। আমার কেমন যেন অস্বস্তিশীল লাগছে নিজেকে। তুমি এই শেষবারের মতো মুখে মাথা রেখে ঘুমাও, আমি আর আবদার করব না। সাফিনের বলা শেষবারের মতন কথাটা তীরের ফলার মতন বেঁধেছিল কবিতার মনে। মিকি ধমকও দিয়েছিল, কিন্তু স্বামীর আবদার ফেলে দেয়নি সে। ক্যানোলা করা হাতটা অধিকাংশ সময় তার পিঠিয়ে ছিল। সে রাতে দুজনের কত গল্প। সুস্থ হলে একটাবার সমুদ্র দেখতে যাবে, পাহাড়ে সূর্যাস্ত দেখবে, কিংবা কবিতার জন্য নতুন একটা মোবাইল ফোনও কিনে নিতে হবে। 2 কামরার বাসাটা বদলে একটা বড় বাসা নিতে হবে। সাফিনের ইনকাম ধীরে ধীরে বাড়ছে। নতুন একটা প্রাণ এবার তাদের মাঝে আসার সময় হয়েছে। কবিতা চাকরি করবে না। ক্লান্ত সাফিন যখন বাসায় ফিরবে, তখন কবিতা নালিশ করবে তাদের মেয়ের নামে। সাফিন তখন মেয়ের পক্ষ নেবে। এমন হাজারো স্বপ্ন তারা দুজন সেই রাতে দেখেছিল। সাফিনের চোখের ঘুম ছিল না, কিন্তু কবিতার চোখে ছিল রাজ্যের ঘুম। কে জানত সাফিন চিরতরে ঘুমাবে? না হলে কবিতা সে রাতে কখনোই ঘুমাতো না। সাফিনের সব কথাই শুনত, তার সব আবদার রাখত। হাসপাতাল থেকে তাকে নিয়ে পালিয়ে যেত দূরে কোথাও, যেখানে সাফিনের শ্বাস নিতে কোনো কষ্টই হতো না। কোনো কষ্টই না। কিন্তু কবিতা পারেনি। সে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে ওঠার পরেও সাফিনের মুখে কেমন স্নিগ্ধতা ছিল। কবিতা বুঝল সাফিন বুঝে সুস্থ হয়ে গেল। ডাক্তারকে বলে আজকেই তাকে নিয়ে বাসায় ফিরে যাবে। ফিরেছিল কিন্তু সাফিনকে হারিয়ে। এক মুহূর্তে পরিচয় বদলে সে হয়ে গেল আবিদের স্ত্রী। আজ সন্ধেবেলা মোবাইলে ভিডিও কলে বিয়ে হয়েছে তাদের। আবিদের দিকে তাকানোর সাহস করেনি সে। আজ অব্দি তার কোনো ছবিও দেখেনি। সাফিনের কাছে শুনেছিল ছবি তুলে রাখাটা পছন্দ করতে না সাফিনের দাদি, তাই প্রয়োজন ছাড়া কারো ছবি তোলা হয়নি। কবিতার তাকে দেখার আগ্রহ অবধি হয়নি। যে মানুষটার নামটা কেবল চাই, তার বেঁচে থাকার জন্য কেবল একটা নামের প্রয়োজন, সেই মানুষ নিয়ে কোনো আগ্রহ দেখানোর ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে। বিছানায় শাড়ি পরিহিত অবস্থায় গা এলিয়ে দিল সে। পাশের ঘর থেকে লোকজনের কানাঘুষা শুনতে পেল। কেউ একজন বলছে, বউ আগেরটাই তো আনলা ভাবি, দেখো আবার কপাল যেন সেই আগেরটাই না হয়। পোলা যায় তোমার যায়, পোলার বইয়ের অঙ্গে কোনো শোক নাই। তার শাশুড়ি কি জবাব দিল সে শুনতে পেল না। তার ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, তোমাকে হারানোর শোক আমার সারা অঙ্গেই হোক। পরক্ষণে স্ক্রিনে আবিদের নাম ভেসে উঠতে ফোন কেটে দিল সে। আজ পুরো রাত সে সাফিনের স্মৃতিতে কাটাতে চায়। সেখানে বর্তমানের কোনো স্পর্শই চায় না। অতীত যতই ধোঁয়াশায় থাকুক, অতীত মানুষকে বাঁচতে প্রেরণা দেয়। বর্তমানের ক্ষত বিক্ষত আঘাতে মানুষ অতীতেই ডুব দেয়। অথচ লোকে বলে অতীত ভুলে যাও। যে অতীত ভুলে যেতে পারে সে অতীতকে কখনো ভালোই বাসেনি, নিছক অভিনয় করেছিল। পরদিন ভোরে ঘুম ভাঙল কবিতার। ডান হাতটা তার ভীষণ ব্যথা করছে। গতরাতে সাফিনকে সে স্বপ্ন দেখেছে। সে স্বপ্নে সাফিন ছিল তার হাতের নাগালে। চলে যাওয়ার পূর্বে কেবল বলে গেল, কবিতা তুমি আমার বড় আহ্লাদের মানুষ, আমার বউ। আমার জন্য তুমি আমার পরিবারের খেয়াল রাখবে না? একইভাবে সে বলতো যখন সে জীবিত ছিল। কবিতা তখনও তাকে কথা দিয়েছিল, এবং স্বপ্নেও তাকে কথা দিয়ে বলল, আমি খেয়াল রাখবো, কিন্তু তুমি কথা দাও তুমি ফিরবে। সাফিন উঠে যেতে যেতে বলল, তুমি হয়তো খেয়াল করোইনি, আমি ফিরেছি যে। সকালে নাস্তা বানাতে রান্নাঘরে পা দিতেই কবিতার শাশুড়ি তাকে বলল, আমি বানিয়ে নিচ্ছি। আমরা মানুষ মাত্র 3 জন, 3 তেগুনে 6টা রুটি লাগে আমাদের। তোমার কষ্ট করতে হবে না। কষ্টের কিছুই নেই মা, আপনি না হয় রুটি সেকে নিন, আমি বানিয়ে দিচ্ছি। কবিতা কেবল রুটি নয়, সাথে ডিম পোচ আর শশাও কেটে নিল। নাস্তার টেবিলে বসে সাফিনের বাবা বলল, তুমি আমার মেয়ে হয়ে থাকো এই বাড়িতে।
আবিদ কবে ফিরবে সেটা কিছু বলেনি। যতদূর বুঝলাম তুমিও তার কাছে যেতে এখন ইচ্ছুক না। আমরা তোমাকে আর জোর করব না। তোমার মা জেদ ধরেছিল তোমাকে নিজের কাছে নিয়ে আসার, তাই নিয়ে এলাম। কিন্তু মা, একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো সম্পর্ক হচ্ছে বীজতলার মতন। তুমি বীজ রোপণ করে কিভাবে তার যত্ন নিবে সেটার উপর নির্ভর করবে চারাগাছের ভবিষ্যৎ। তুমি যত্ন নিলে চারাগাছ থেকে একদিন বৃক্ষ হবে, কিন্তু যত্ন না নিলে অঙ্কুরিত হতে হতেও নষ্ট হয়ে যেতে পারে। তোমাদের দুজনের এই একটা সম্পর্কের সাথে আমাদের দুটো পরিবারের কয়েকজন মানুষের মানসিক অবস্থার সম্পর্ক রয়েছে। তোমাদের জন্য আমরা সবসময় আছি। কবিতা কিছু না বলেই মাথা নিচু করে রইল। সেই মুহূর্তে তার শাশুড়ি বলে উঠল, এই সমাজ ভয়ঙ্কর মা, আগুনের মতো দাউ দাউ করে জ্বালিয়ে শেষ করে দিবে। এই সমাজে বিধবা মেয়েদের কেউ গ্রহণ করতে চায় না। অল্প বয়স হলে তার দিকে গ্যাসোলিন হাতে এগিয়ে আসে। কবিতা নিজেও জানে কথাগুলো, কিন্তু সাফিনের জায়গা কাউকেই দিবে না। আবিদেরও প্রেমিকা আছে, সেটা সে জানে, তাই এদিক থেকে সে নিশ্চিত। এরপরের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল কবিতার। সাফিনের স্মৃতি একটু একটু করে জিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছে। দুই বাবার অনুরোধে পুনরায় লেখাপড়াও শুরু করেছে। দেখতে দেখতে সাফিনের মৃত্যুর 1 বছর হয়ে গেল। সেদিন নিজ হাতে রান্না করে এতিম বাচ্চাদের খাইয়েছে সে। দূর থেকে তার কবর দেখিয়ে নানান কথা বলার সময় হুট করে মনে পড়ে যায় সাফিন সমুদ্র দেখতে চেয়েছিল। এরপরের সপ্তাহে শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে বাবার বাসায় গিয়ে ভাইকে জানালো সে সমুদ্র দেখতে যাবে। আপত্তি করল না কেউ। সমুদ্র পাড়ে দাঁড়াতেই কবিতা খেয়াল করলো তার পাশে সাফিন দাঁড়িয়ে আছে। সেই চুল, চোখ এবং ঠোঁটে হাসি। পাশাপাশি দাঁড়িয়ে স্মিথ হেসে ছেলেরা কিছু বলতে চাইল। কবিতা জানে যে সাফিনকে কল্পনায় দেখে, কিন্তু নিজের এই ভুলটা কখনোই সে ভাঙতে চায় না। সে চায় অন্তত কল্পনায় সুখী হোক। সমুদ্রের পানি ছুঁয়ে যায় তার পা দুখানি, শিউরে উঠেছে। সমুদ্রের পাড়ে তীব্র বাতাসের বুকে মুখ ডুবিয়ে সে ফিসফিস করে বলে, তুমি আমায় আজন্মকালের সুখ, তোমায় আমি ভালোবাসি না, তোমায় আমার মাঝে নিয়ে আমি বসত করি। আবিদের সাথে এই মুহূর্তে তার নামে মাত্র কথা হয়। আবিদ ইচ্ছে করেই কবিতার ফোনে কল দেয়, যাতে তার মায়ের সন্দেহ না হয় যে তাদের মাঝে কোনো কিছুই ঠিক নেই। কবিতার ফোনে মা কথা বলার পর দীর্ঘ সময় কবিতা নিজের রুমে অবস্থান করে, কিংবা কোনো কোনো দিন আগে কল দেয় আবিদ। দুই পাশে দুজনের নীরবতা। 8 ঘন্টা কিংবা এর বেশি সময় পার হলে কবিতা বলে ওঠে, মায়ের কাছে নিয়ে যাচ্ছি। মায়ের সামনে দুটো কথা বলে ফোন দিয়ে চলে আসে। ঈদে কিংবা বিশেষ দিনে আবিদ উপহার পাঠাতে ভুলে না। ইদানিং সবাই বেশ খুশি হয় কবিতার সুখ দেখে। নিরালায় বসে কবিতা ভাবে, মানুষ কি বোকা, লোক দেখানো সুখে অন্যকে সুখী ভেবে বসে। দেখতে দেখতে পার হলো 2 বছর। আজ আবিদের দেশে আসার দিন। অহেতুক ভয়ে ছিটে আছে কবিতা নামের মেয়েটা। লোকের সামনে আবিদ তার স্বামী। রাতের আধারে সে স্বামী নামের পুরুষ যদি অধিকার চেয়ে বসে। নানান চিন্তায় ঘুম হয়নি তার কয়েকদিন। অমনোযোগী ভঙ্গিতে রান্নাঘরে রান্না করছিল যখন তার শ্বশুর তাকে ডেকে বলল, মারে বাইরে আয়, আমার বাপজানে আসে। আজ হাজার চাইলেও সাফিনকে কল্পনায় আনতে পারছি না কবিতা। সাফিন যেন উবে গেছে হুট করে। ধীর পায়ে দরজায় এসে দাঁড়ালো সে। আবিদের হাতের দিকে দৃষ্টি পড়ল। চমকে উঠেছে সে। সাফিনের মতো আবিদের হাতের শিরা উপশিরাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে সে। রাতের খাবার খাওয়ার পর দ্রুত নিজের রুমে ফিরে এলো কবিতা। আবিদ নামের মানুষটাকে কখনো ভাবে যে দেখেনি। একদিন ঝাপসা দৃষ্টিতে দেখেছিল, কিন্তু সেই সময়ের কোনো স্মৃতি তার মনে নেই। বিছানায় উঠে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ল সে। না, সিরিয়ালের মেয়েদের মতন হাতে কিছু রাখেনি। আবিদকে আঘাত করার ইচ্ছেও নেই, কারণ এই কয়েক বছরে কবিতা তাকে যতটা চিনেছে সেটা হলো আবিদ একজন সুপুরুষ। আর সুপুরুষেরা নারীকে সম্মান করতে জানে। ভোরবেলায় এক ফালে রোদ যখন জানালা দিয়ে উঁকি দিল, তখন আবিদ ঘুমিয়ে আছে কবিতার পাশেই। তাদের দুজনের মাঝে এক আসমান দূরত্ব। কবিতা ঘুম ভেঙে আধবোজা চোখে দেখতে পেল তার পাশে সাফিন ঘুমিয়ে আছে। সে ভাবল সাফিন বুঝি কল্পনা এসেছে, কিন্তু ঘুমন্ত মানুষটার মুখশ্রীতে স্পষ্ট করতে তার ভুল ভেঙে গেল। ভূত দেখার মতো চমকে উঠেছে সে। দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সাফিন তার সামনে শেষ শ্বাস ত্যাগ করেছে। তবে একে পুরোদিন বারবার এই মানুষটার দিকে তাকিয়েছিল কবিতা। শেষ অবধি কথার ছলে জানতে পারল আবিদ এবং সাফিনের চেহারায় ভীষণ ভীষণ মিল রয়েছে। দূর থেকে নয়, অনেক সময় কাছ থেকে দেখলেও তার একই মনে হতো। অথচ দুজনের বয়সের তফাৎ 2 বছরের বেশি। কবিতা বারবার ওই চেহারা দিকে তাকিয়ে থাকে। আবিদ তাকালেই চোখ ফিরিয়ে নেয়।
আবিদ স্মিথ হাসে। মেয়েটার ব্যতিব্যস্ত হওয়ার অভিনয় তাকে বেশ আনন্দ দিচ্ছে। একদিন ভোরবেলা কবিতা বসেছিল রাস্তার ধারে। লাল রঙা শাড়ি, হাতে দুগাছা সোনার চুড়ি এবং নাকে নাক ফুলে তাকে নতুন বইয়ের মতোই লাগছিল। এখান থেকে সাফিনের কবর দেখা যায়। আবিদ ফিরে এসে তার কবরে পুনরায় মাটি দিয়ে উঁচু করেছে। কবিতা এখানে বসে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবার কিছু বলে। দূর থেকে আবিদ তাকে দেখে এগিয়ে এসে তার পাশে বসে বলল, জানো তো, আমার একটা প্রেমিকা ছিল। ছিল কেন? কারণ তোমাকে বিয়ে করার পর আর ইচ্ছে হলো না। মনে হচ্ছিল আমি তোমাকে ঠকাচ্ছি। আমার কোনো আপত্তি তো ছিল না, কিন্তু আমার ছিল। আমাদের সম্পর্কটা অদ্ভুত হলেও আমরা একটা সম্পর্কে জড়িয়েছি কবিতা। এটাকে আমি সম্মান করি। জানেন, সাফিন নেই আজ 3 বছরের বেশি সময়। আমি ওকে নিজের মাঝে নিয়ে বেঁচে আছি। জানি তুমি সাফিনকে অনেক ভালোবাসো। সেদিন সকালে আপনাকে দেখে ভেবেছিলাম সাফিন। অদ্ভুত তাই না? হয়তো তার দেহের শেষ অংশটাও মাটির সাথে মিশে যাচ্ছে। ও আমার ভাই ছিল, তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব। তুমি না চাইলেও আমাকে তোমার পাশে সারা জীবন পাবে। আমি তো চাই না। আমাদের মাঝে কথা হয়েছিল, আমি তোমার জন্য অপেক্ষা করব। না হয় পুরোটা জীবন অপেক্ষা করব। আমি অপেক্ষায় থেকে থেকে তোমার প্রেমে পড়ব, তোমায় আগলে নিব এবং ভালোবাসবো। কবিতা নিশ্চুপে তাকিয়ে রইল সাফিনের কবরের দিকে। হুট করে সে অনুভব করলো তার কল্পনার সাফিনকে, যে হাত ইশারায় ধরতে বলছে আবিদের হাত। কবিতা উঠে দাঁড়ালো। সাফিন বা আবিদের এই আবদার সে কোনোদিন মানবে না। অথচ সে নিজেকে ভুল প্রমাণিত করলো যেদিন আবিদের ছোট একটা বাইক দুর্ঘটনা ঘটল। কান্নাকাটি করে সে অস্থির হয়ে ছুটে গেল হাসপাতালে। আবিদের সামান্য ঔষধে রাগ করলো নার্সদের সাথে। আবিদ ইশারায় নার্সদের থেকে তখন মাপ চাইতে ব্যস্ত। কেবিন ফাঁকা হতেই আবিদ তাকে প্রশ্ন করলো, আমায় ভালোবাসলে কবে আমার বিয়ে নেব? আমি ভালোবাসিনি তো, আমি কেবল মায়ায় পড়েছি আপনার, জন্মকালের মায়ায়। সমাপ্ত।